এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকার হাতিরঝিল, কিন্তু এর শুরুতে ছিল নানা বাধা আর চ্যালেঞ্জ। আর এই প্রকল্পটিকে বাস্তবে রূপ দিতে আমাদের মাঝে সবুজ একটি নগরায়ন উপহার দিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন তাদের মধ্যে স্থপতি ইকবাল হাবিব অন্যতম। আজ এসেছি তার কাছে এই হাতিরঝিল প্রকল্পের শুরুর গল্প শুনবো এর পেছনের নানা চ্যালেঞ্জ আর বাধার কথা, এবং সামনে সরকার কি প্রকল্প হাতে নিতে পারে সে বিষয়ে বিস্তারিত জানবো বিশিষ্ট স্থপতি জনাব ইকবাল হাবিবের কাছে। জনাব ইকবাল হাবিব, নাগরিক আপনাকে স্বাগত। এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড পেয়েছে হাতিরঝিল, এটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা অর্জন। এই অর্জনটিকে আপনি কিভাবে দেখছেন, এবং এর পেছনে এই হাতিরঝিলের পেছনে যারাদের অবদান অনেক বেশি ছিল তার মধ্যে আপনি অন্যতম। শুরুতে জানতে চাইব হাতিরঝিল যে এই প্রকল্পটি আমাদেরকে আপনারা উপহার দিয়েছেন এর শুরুর গল্পটি। হাতিরঝিল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ইনক্লুডিং বেগুনবাড়ি খাল, এটার প্রকল্পের নাম। প্রকল্পটি মূলত প্রায় 5-5.5 বছরের পরিবেশবাদীদের আন্দোলনের ফসল। কারণ এটি ঢাকাকে যে 10 ভাগে ভাগ করা হয় তার প্রায় 5.5 ভাগেরই জল এখানে বাড়িপাত ধারণ অঞ্চল হিসেবে রিটেন করার কথা। তা না হলে ঢাকার ওই অঞ্চলগুলো বন্যা প্রবাহ বা বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল। আবার ঢাকা যে বুড়িগঙ্গার পাড়ে নদীর পাড়ে তার জন্ম, সেটা অলমোস্ট আমরা ভুলে যেতে বসেছি। এটি সেই ওয়াটারফ্রন্ট বা জলকে সামনে রেখে নগরায়নের একটা চিত্রকল্প আবার ফেরত আনতে পারে। এর বাইরেও এই প্রকল্পটির মধ্যে দিয়েই ঢাকার ভেতরে নৌপথ চালু করে যানজট সহনীয় একটি জায়গায় নেওয়ার যে সম্ভাবনা, সেটারও সুযোগ এই প্রকল্প সবসময় সম্ভাবনা দেখাচ্ছিল। ফলে দীর্ঘদিন আন্দোলনের পাশাপাশি এই বিষয়ে বিভিন্ন রকমের নকশা টকশা আমরা তৈরি করি, স্বপ্ন চিন্তা করি এবং তার রূপকল্প তৈরি করে বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে থাকি। তত্ত্বাবধায়ক সরকারের সময় পরিবেশ আন্দোলনের সভাপতি আবদুল্লাহ আবু সাঈদ স্যারের সাথে নিয়ে আমরা গিয়ে হাজির হয়েছিলাম। তৎকালীন যিনি প্রধান ছিলেন, প্রধান উপদেষ্টা, তিনি প্রকল্পটা গ্রহণ করতে রাজি হন এবং পরবর্তীতে এই প্রকল্পের যে ক্লায়েন্ট এবং মাস্টার প্ল্যানের যে কনসালটেন্ট বুয়েট, এরা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে স্থাপত্য এবং নৈসর্গিক স্থাপত্যের জন্যে তারা এলজিডির মাধ্যমে কনসালটেন্ট নিয়োগ করবে, এবং তখন আমরা সেখানে অংশগ্রহণ করে প্রথম হই এবং কাজটা পাই। এই প্রকল্প বাস্তবায়নে কি চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করেছেন, কি প্রতিবন্ধকতা এর মধ্যে তৈরি হয়েছিল, সেগুলো কিভাবে সামাল দিয়ে আজকের এই নগরায়ন যে এতটুকু এরিয়াকে আসলে সবুজে করে দেওয়ার জন্য আমাদেরকে উপহার দিয়েছেন। এবং আমাদের ঢাকা এই হাতিরঝিল একটি আমাদের জন্য একটি উদাহরণ যে আমরা চাইলে এই দূষিত ঢাকাকে আরও সবুজ করতে পারি, নগরায়ন করতে পারি, বৃক্ষ দিয়ে আমরা ভরে তুলতে পারি। সে ব্যাপারে আপনারা কি প্রজেক্ট এখন রয়েছে? প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এর জমির মালিকানা নিয়ে বিশাল দ্বন্দ্ব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এখানে বিভিন্ন নাম করা সংগঠন সহ ব্যক্তি গোষ্ঠী সবাই মিলে এর দখল করার প্রবণতা। আরেক বড় চ্যালেঞ্জ হচ্ছে ওয়াসার পয় নিষ্কাশন ব্যবস্থার ব্যাপারে একেবারে অবহেলা করে পুরো পয় নিষ্কাশনের পুরো কাজটি এই ওয়াটার বডির মধ্যে ফেলে দেওয়া। এখনও এই প্রকল্প সাফার করছে যে চারপাশের পয় ব্যবস্থাপনায় ওয়াসা বিপুল টাকা বিনিয়োগ করা সত্ত্বেও এর ডাইভারশন ড্রেনের মধ্যে সেটাকে না ফেলে সরাসরি লেকে ফেলার ব্যবস্থাটাকে উন্মুক্ত করে রেখেছে। আর আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সমন্বিত কার্যক্রম। যদিও এই প্রকল্পের মধ্যে দিয়ে এই সমন্বিত কার্যক্রম করা সফল হয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত যে জটিলতা ছিল সেটা এখানেও আমাদের পোহাতে হয়েছে। আর দুটো জটিলতা অত্যন্ত আমাদের মনোযোগ আকর্ষণ করেছে, আমি বিশ্বাস করি আমরা সবাই এটা নিয়ে ভাববো। একটু হচ্ছে প্রচুর মামলা ছিল, মামলাগুলো ফেস করতে হয়েছে, এবং এই মামলাগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনগুলো মেটাতে একসময় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অত্যন্ত দৃঢ় একটা মনোভাব পোষণ করে যে এই মামলাগুলো গ্রহণই করা হবে না, কারণ এগুলো একটি জনবান্ধব প্রকল্পকে ঠেকিয়ে দেওয়ার জন্য, বিব্রত করার জন্য যথেষ্ট।
এটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, কিন্তু তার থেকে একটা সম্ভাবনা তৈরি হয় যে বিচারালয়েও অনেক সময় পরিবেশ বান্ধব এইসব উদ্যোগের সাথে নিজেদেরকে আত্মস্থ করে। প্রায় 13 বছর পরে একটি অ্যাওয়ার্ড পেল। এর আগে 2020 সালেও একটি নিউ ইয়র্কে অ্যাওয়ার্ডটা পেয়েছিল। তার মানে আমরা কি বুঝে নিব গত 13 বছরে আমরা হাতির ঝিলের মতো আর কোনো কিছু? এটির মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা যে হাতির ঝিলের পর আমরা খুব বেশি হাতির ঝিলের মতো প্রকল্প এই শহরের অযুত সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্তত 5টি প্রকল্প বিভিন্ন সময় আলোচিত, সরকারের কাছে তার দালিলিক বিভিন্ন রকমের নকশা জমা সত্ত্বেও তারা করে না। সে 5টি প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন, কোথায় কোথায়? যেমন নারায়ণগঞ্জের প্রকল্পটি তৎকালীন মেয়রের কারণে হয়েছে, যেটাকে বলে বাবুরাইল খাল এবং নারায়ণগঞ্জ উন্মুক্ত স্থান এবং ওয়াটার পার্ক। এটি ধলেশ্বরীর সাথে নারায়ণগঞ্জের শীতলক্ষার সংযোগের একটা শহরের পেটের মধ্যে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ জলাধার, রেলওয়ের জমি, কিন্তু মেয়র প্রকল্পটা নিয়ে এটা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে গাবতলিতে বিশাল একটা ওয়াটার রিটেনশন এরিয়া, যেটা দখলে প্রায় বেহাত হওয়ার জোগাড়। এখন এটার প্রায় 60-70% জমি রয়েছে। এই জায়গাটা একটা বড় সড়ো টিওডি অর্থাৎ ট্রান্সফার ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের অধীনে এটি একটি ওয়াটার রিটেনশন এবং ইয়াং লার্নার সেন্টার হতে পারে ফর নেচার বেসড সলিউশনস। এরকম একটা প্রকল্প এখানে করার সুযোগ এখনও রয়েছে, যদিও এটি অফিসিয়ালি সরকার অ্যাকুইজিশন করেছিল, কিন্তু রাজনৈতিকভাবে এটা পরবর্তী পর্যায়ে ওয়াসার দেখভাল না করার কারণে এটি হাতছাড়া হচ্ছে। এর পাশাপাশি দ্বিগুণ মৌজা একটা বড় প্রকল্প, যে প্রকল্পটি হাতির ঝিলের প্রায় 3 থেকে 3.5 গুণ, ওটিও এই মুহূর্তে বিভিন্ন রকম প্রকল্পের অধীনে, উত্তরা 3rd ফেজ, আর্মিদের একটা প্রকল্প, এদিকে মিরপুরের আমাদের বোটানিক্যাল গার্ডেনের এক্সটেনশনের প্রকল্পের ওইদিকেও বস্তি হয়ে এই মুহূর্তে দখল উন্মুখ। জনাব বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব নাগরিককে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।